জয় হিন্দ, নমস্কার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে করছো, ঠিক আছে? তো দেখো, আজকে আলোচনা করছি 2026-এর এসএসসি জিডির রিক্রুটমেন্ট। এসএসসি মানে তোমাদের হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন, জিডি মানে হচ্ছে জেনারেল ডিউটি। প্রতিটি ছাত্রছাত্রী যারা পশ্চিমবঙ্গ থেকে বিলং করো, বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে, এবং বিভিন্ন এরিয়া থেকে তোমরা যারা বিলং করছো, তোমরা এই ভিডিওটি খুবই ভালো করে দেখো, ঠিক আছে? এখানে কিন্তু তোমাদের এসএসসি জিডি 2026-এর এ টু জেড কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো অতি অবশ্যই ফর্ম ফিল আপ করার আগে যে সমস্ত বিষয়গুলি মাথায় রাখা উচিত সেগুলি কিন্তু এখানে তোমাদের সামনে আমি তুলে ধরবো, ঠিক আছে? তো তোমরা জানো 2026-এর যে রিক্রুটমেন্ট, সেখানে কিন্তু প্রায় 70,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আসতে চলেছে। তোমাদের এজ লিমিট থাকছে 18 থেকে 23, ঠিক আছে? এছাড়াও রিল্যাক্সেশন রয়েছে, এবং ফর্ম ফিল আপ কবে থেকে সেটা আমরা দেখে নেব। এক্সাম ডেট কবে সেটাও আমরা দেখে নেব, ঠিক আছে? এই জন্য কিন্তু তোমাদের 10th পাস করতে লাগে, এবং সিলেবাস কী রয়েছে 2026-এর সেটা কিন্তু দেখে নেব। তো চলো, বেশি দেরি না করে আমরা গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে নিই। তার আগে যারা এই চ্যানেলে নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে তুমি অল নোটিফিকেশন অন করে দিও, তাহলে কিন্তু সমস্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে চলে যাবে তোমার কাছে, ঠিক আছে? তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি দেখতে থাকো। তো দেখো, প্রথমে যদি আমরা এজ লিমিট দেখে রাখি, তো দেখো প্রথমেই তোমাদের বলা হলো যে 18 থেকে 23 বছর হচ্ছে তোমাদের বয়স, তো লাগবেই। এর পরের যে বিষয়টি সেটি হচ্ছে যে কত বছর পর্যন্ত তোমাদের রিল্যাক্সেশন দেওয়া রয়েছে। তো দেখো, এখানে বিভিন্ন তোমাদের কোড রয়েছে, ক্যাটাগরি, এবং কত বছর ছাড় রয়েছে। দেখো, এসসি এসটিদের জন্য কিন্তু 5 বছর ছাড় রয়েছে। মানে তুমি 23 বছর তোমার হয়ে যাওয়ার পরও তুমি 5 বছর, মানে তুমি এখানে কিন্তু 28 বছর পর্যন্ত এই এক্সাম দিতে পারবে। যারা ওবিসি রয়েছে তারা 3 বছর, মানে তুমি এখানে 26 বছর পর্যন্ত তুমি কিন্তু এই এক্সামটি দিতে পারবে। এক্স সার্ভিসম্যানে যারা রয়েছে তাদেরও 3 বছর, তো তুমিও এখানে 26 বছর পর্যন্ত কিন্তু এই এক্সামটি দিতে পারবে, ঠিক আছে? এছাড়া দেখো, এখানে যারা আনরিজার্ভ ক্যাটাগরি, মানে তোমরা ইউআর বা ইডব্লিউএস ক্যাটাগরিতে যারা রয়েছো, তোমাদের জন্য কিন্তু 5 বছর ছাড়তা, মানে তুমি কিন্তু 28 বছর পর্যন্ত তুমি তোমার এই তুমি এসএসসি জিডির এক্সাম কিন্তু তুমি দিতে পারবে, ঠিক আছে? তো এটি হয়ে গেল আমাদের এজ লিমিট কত সেটা আমরা দেখে নিলাম। এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি আমরা দেখে নেব। তো এখানে এখানে আর দুটি পয়েন্টস রয়েছে। যারা দেখো ওবিসি ক্যাটাগরি, ঠিক আছে, তাদের কিন্তু 8 বছর পর্যন্ত ছাড় রয়েছে। এটি তোমরা ভালো করে দেখে নেবে। এখানে কিন্তু কিছু ক্রাইটেরিয়া রয়েছে কাদের জন্য এই 8 বছরের ছাড়, ঠিক আছে? এছাড়া এখানে দেখো এসসি এসটি, এখানেও কিছু ক্রাইটেরিয়া রয়েছে, তারা কিন্তু 10 বছর পর্যন্ত তোমরা ছাড় পাবে, ঠিক আছে? এবার দেখো, আমরা যদি সিলেবাস দেখে নিই যে এসএসসি জিডি এক্সামের জন্য আমাদের কি কি পড়তে হবে, ঠিক আছে? তো এখানে দেখো, প্রতিটি বিষয় কিন্তু তোমাদের অফিসিয়ালি এখানে জানানো হয়েছে। তো তুমি এখানে ভিডিওটি খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে? তো দেখো, এখানে তোমাদের যে এক্সাম সেটা কিন্তু সিবিটি এক্সাম হয়েছে, মানে কেমন হবে, কম্পিউটার বেসড এক্সামিনেশান, ঠিক আছে? কম্পিউটারের মধ্যে তোমাদের এক্সাম হবে, যেখানে কিন্তু তোমাদের 80টি প্রশ্ন থাকবে, ঠিক আছে? তোমাদের 80টি প্রশ্ন থাকবে, এবং প্রতিটি প্রশ্নের জন্য কিন্তু যে তোমার মার্কস থাকবে সেটা কিন্তু তোমার থাকবে 2 নম্বর, ঠিক আছে? তো দেখো, এখানে কি কি সাবজেক্ট তোমাকে পড়তে হবে। তোমরা জানো যে প্রতি ক্ষেত্রে কিন্তু আমাদের রিজনিং বলো, ম্যাথ বলো, তারপর যে জেনারেল নলেজ সেটা কিন্তু থাকে। তো এসএসসি জিডির ক্ষেত্রেও কিন্তু দেখতে পাচ্ছ যে মোটামুটি সিলেবাসটা কিন্তু একই রকমের রয়েছে, ঠিক আছে? তো দেখো, এখানে প্রথমে যে তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্ট, মানে যেটা রিজনিং, ঠিক আছে? এখানে দেখো 20টি প্রশ্ন থাকবে। 20টি প্রশ্নের জন্য তোমাদের 40 মার্কস থাকবে, মানে প্রতিটি কোশ্চেনের জন্য তোমাদেরকে 2 নম্বর দেওয়া হবে। পার্ট বিতে কী রয়েছে? পার্ট বিতে রয়েছে তোমার হচ্ছে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, মানে জিকেটা, ঠিক আছে? এবং কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন কিছু এর মধ্যে আসে। তো এখানে দেখো তোমাদেরকে 20টি প্রশ্ন, এখানেও কিন্তু 40 নম্বর। পার্ট সিতে কী রয়েছে? দেখো এলিমেন্টারি ম্যাথামেটিক্স, মানে ম্যাথ, এখানে কিন্তু তোমাদের 20টি প্রশ্ন, যেখানে 40 নম্বর এখানেও থাকছে। এবং পার্ট ডি যেটা রয়েছে, এখানে কিন্তু ইংলিশ ও হিন্দি দেওয়া রয়েছে। মানে এসএসসি জিডির ক্ষেত্রে কিন্তু তুমি এখানে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যে কোনো দুটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবে। একটি হচ্ছে তুমি হচ্ছে ইংলিশ নতবা হিন্দি, ঠিক আছে? তো অতি অবশ্যই তুমি যখন ফর্ম অ্যাপ্লাই করবে, বিশেষ করে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা, তোমরা অতি অবশ্যই ল্যাঙ্গুয়েজে কিন্তু বাংলা সিলেক্ট করবে, এবং যে তোমাদের এক্সাম ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমাদের বাংলা থাকবে, ঠিক আছে? এরপরে যে তোমাদের আরেকটি বিষয় সেখানে থাকবে যে তুমি ইংলিশ দেবে না হিন্দি দেবে, মানে সাবজেক্টের মধ্যে ইংলিশ না হিন্দি, সেটা কিন্তু তুমি অতি অবশ্যই তোমার যেটা ভালো লাগে, কেউ ইংলিশে এক্সাম ইংলিশ নিতে পারো এক্সামে, কেউ হিন্দি নিতে পারো, ঠিক আছে? তো অতি অবশ্যই সেখানে তোমার ইচ্ছে মতো তুমি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবে, ঠিক আছে? কিন্তু এক্সামের যে ভাষা সেটা কিন্তু অতি অবশ্যই পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা বাংলা দেবে। যদি তুমি বাংলা না দাও তাহলে কিন্তু তুমি এক্সামে গিয়ে তোমাকে ইংলিশে এক্সাম দিতে হবে, ঠিক আছে? তো অতি অবশ্যই ফর্ম ফিল আপের সময় কিন্তু এই সমস্ত ছোট ছোট বিষয় মাথায় রাখবে। এছাড়া এই তোমাদের যে এখানে 80টি প্রশ্ন, ঠিক আছে, 80টি প্রশ্নের জন্য তোমাদের কিন্তু 1 ঘন্টা সময় থাকবে এক্সামের জন্য, ঠিক আছে? মানে 60 মার্কস কিন্তু 60 মিনিট কিন্তু থাকছে তোমাদের 80টি কোয়েশ্চেন করার জন্য, ঠিক আছে?
এরপরে দেখো এসএসসি জিডিতে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। তো দেখো কত করে নেগেটিভ মার্কিং এখানে দেখো বলা রয়েছে যে 0.25, মানে একটি প্রশ্ন যদি তুমি ভুল করো তার জন্য কিন্তু তোমাকে 0.25 মার্কস কিন্তু তোমার বাদ যাবে। মানে তুমি যদি 4টি প্রশ্ন করো, ঠিক আছে, 4টি প্রশ্ন করলে কিন্তু তোমার -1 হবে, ঠিক আছে, 1 নম্বর কিন্তু তোমার কমে যাবে। সেজন্য তুমি অতি অবশ্যই খুব ভালো করে প্রিপারেশন করবে যেন তোমার ভুল না হয়, ঠিক আছে। দেখো এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি সেগুলি আমরা দেখে নেব। তো তোমাদের যদি এই ইনফরমেশনগুলি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দিও, ঠিক আছে। এবং পশ্চিমবঙ্গের স্টুডেন্টগুলো অতি অবশ্যই তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল কমেন্টে লিখো, ঠিক আছে। তো দেখো এবার কিন্তু আমরা দেখে নেব ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ঠিক আছে। তোমরা যে পিএসটি আর পিইটি তোমরা শুনেছো, তো এটা কি? দেখো পিএসটি মানে হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং পিইটি মানে হচ্ছে ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট, ঠিক আছে। এসএসসি জিডিতে তোমরা জানো ফিজিক্যালের জন্য তোমাদেরকে খুব ভালোভাবে কিন্তু প্রিপারেশন নিতে হয়। তো দেখো এখানে সিম্পলি যে ক্রাইটেরিয়াগুলি রয়েছে মেল ফিমেল উভয় সেগুলি আমরা দেখে নিই, ঠিক আছে। তো দেখো এখানে আমরা যদি ফিজিক্যালের ক্ষেত্রে আগে দেখি, তো এখানে দেখতে পাচ্ছ যে প্রথমে তোমাদের হচ্ছে রানিং হবে, ঠিক আছে। তো রানিং দেখো যারা পুরুষ রয়েছো মেল ক্ষেত্রে দেখো 5 কিলোমিটার কিন্তু 24 মিনিটের মধ্যে তোমাদেরকে রানিং করতে হবে, ঠিক আছে। এবং এখানে দেখো ফিমেলের ক্ষেত্রে 1600 মিটার হচ্ছে তোমাদের 8 মিনিট, মানে 8.5 মিনিটের মধ্যে কিন্তু 8 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমাদের এখানে কী করতে হবে? পূরণ করতে হবে, ঠিক আছে। এখানে দেখো এখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে। তো তোমরা যদি এখান থেকে বিলং করো অতি অবশ্যই তোমরা মেল ফিমেল অনুযায়ী কিন্তু তোমরা রানিংগুলা করবে, ঠিক আছে। মানে এখানে যারা লাদাখ থেকে বিলং করো না, ঠিক আছে, তারা কিন্তু এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে, ঠিক আছে। মানে যারা পশ্চিমবঙ্গের স্টুডেন্ট তোমরা কিন্তু এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছো। এবং যারা লাদাখ থেকে করে, ঠিক আছে, লাদাখ থেকে বিলং করে তোমাদের ক্রাইটেরিয়া কিন্তু রয়েছে এটি মেল এবং এটি ফিমেলের ক্ষেত্রে, ঠিক আছে। তো অতি অবশ্যই পশ্চিমবঙ্গের যে ছাত্রছাত্রীরা রয়েছে তোমরা অবশ্যই এই ক্রাইটেরিয়ার মধ্যে চলবে, ঠিক আছে। মানে 5 কিলোমিটার রানিং করতে হবে 24 মিনিট মেল ক্যান্ডিডেট এবং 1600 মিটার রানিং করতে হবে 8.30 মিনিটে ফিমেল ক্যান্ডিডেট, ঠিক আছে। এটি হচ্ছে রানিংয়ের ক্ষেত্রে কিন্তু তোমাদের এটি হয়ে যাবে, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের কি কি আরও কিছু যে সমস্ত কিছু ডিটেলস জানা উচিত সেগুলি এখানে দেখে নাও। কেননা এবছর যারা 2025-এর এক্সাম দিয়েছো তোমরা জানো ফিজিক্যালের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু পরিবর্তন করতে চলেছে এসএসসি, ঠিক আছে। তো এখানে দেখো হাইটের ক্ষেত্রে যদি দেখি, তো দেখো মেল কিন্তু 170 সেন্টিমিটার লাগে এবং ফিমেলের ক্ষেত্রে কিন্তু 157 সেন্টিমিটার লাগে, ঠিক আছে। এছাড়াও বিভিন্ন রিল্যাক্সেশন রয়েছে, তোমাদের যেমন বয়সের ক্ষেত্রে রিল্যাক্সেশন রয়েছে ঠিক তেমনই কিন্তু এখানে রিল্যাক্সেশন রয়েছে, ঠিক আছে। তো এখানে তোমরা দেখে নিতে পারো এটি স্ক্রিনশট নিয়ে তোমার ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে, তুমি কত ছাড় পাচ্ছ, ঠিক আছে। তো দেখো এখানে শিডিউল ট্রাইব যারা রয়েছে মানে এসটি, মেলের ক্ষেত্রে দেখো এত লাগে এবং ফিমেলের ক্ষেত্রে এত। এছাড়া দেখো এখানে বিভিন্ন ক্ষেত্রে মানে আমাদের যে ভারতের বিভিন্ন ক্ষেত্র সেখান থেকে কিন্তু এখানে দেওয়া রয়েছে যে কত ক্রাইটেরিয়া তোমরা ছাড় পেতে পারো, ঠিক আছে। কিন্তু এখানে যদি আরেকটি বিষয় আমরা দেখি তো দেখো এই যে নর্থ ইন্ডিয়া, ঠিক আছে, নর্থ ইস্টার্ন স্টেট, ঠিক আছে, নর্থ ইস্টার্নের ক্ষেত্রে কিন্তু দেখো ছাড় কিন্তু অনেকটা রয়েছে, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়গুলি তোমরা স্ক্রিনশট নিয়ে এখানে দেখে নিতে পারো যে কতটা রিল্যাক্সেশন তোমরা পাচ্ছ এবছর। এছাড়া দেখো এখানে কিন্তু গরখা যারা রয়েছে তোমাদের জন্য এখানে কিন্তু এই মেল ফিমেলের ক্ষেত্রে কিন্তু এত কিছু লাগতেছে, ঠিক আছে। এরপরে দেখো আমরা চেস্টের দিকে যদি যাই তো দেখো এখানে দেখতে পাচ্ছ যে প্রথমে যদি আমরা দেখি আনএক্সপেক্টেড মানে তোমাদের 80 সেন্টিমিটার কিন্তু মানে নর্মালি লাগবে, ঠিক আছে। এবং ম্যাক্সিমাম যে তোমাদেরকে ফোলাতে হবে সেটা কিন্তু 5 সেন্টিমিটার পর্যন্ত কিন্তু তোমাদেরকে ফোলাতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ দেওয়া রয়েছে যে কত লাগবে এবং কত ফোলাতে হবে। এখানে দেখো যারা অল ক্যান্ডিডেটস বিলং টু শিডিউলড ট্রাইবস মানে এসটিতে যারা পড়ো তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ 76 লাগবে নর্মালি এবং তোমাদেরকে এক্সপেনশন করতে হবে 5 সেন্টিমিটার মানে ফোলাতে হবে, ঠিক আছে। এরপরে দেখো এখানে যারা আসাম হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর থেকে রয়েছে, ঠিক আছে, এছাড়াও বিভিন্ন এলাকা ভিত্তিক এখানে রয়েছে তাদের কিন্তু 78 লাগবে এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে। এবং এখানে আরেকটি বিষয় রয়েছে দেখো এখানে যারা নর্থ ইস্টার্ন রয়েছে অরুণাচল প্রদেশ থেকে মণিপুর থেকে মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড সিকিম, ঠিক আছে, ত্রিপুরা গোর্খা, ঠিক আছে, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তোমাদের লাগতেছে 77 সেন্টিমিটার হচ্ছে নর্মালি আর 5 সেন্টিমিটার কিন্তু তোমাদেরকে ফোলাতে হবে, ঠিক আছে। ফিমেলের ক্ষেত্রে কিন্তু এই ক্রাইটেরিয়া কোনো নেই, ঠিক আছে। তো এটি হয়ে গেল আমাদের চেস্টের বিষয়ে। এবার আমরা দেখে নেব ওয়েট, ঠিক আছে। দেখো ওয়েটের ক্ষেত্রে কিন্তু একটি জিনিস মাথায় রাখবে যে ওয়েটের একটি কিন্তু তোমাদের হাইট ওয়াইজ কিন্তু তোমাদের ওয়েটটা সেখানে মেজারমেন্ট করে। তো অতি অবশ্যই তোমাদের ওয়েট কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে, ঠিক আছে। তো দেখো এবার যে বিষয়টি তোমাদের সামনে আমি বলছি এটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অতি অবশ্যই এই বিষয়টি কিন্তু মাথায় রাখবে ফর্ম ফিল আপ করার সময় যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে তোমরা, ঠিক আছে। তো দেখো প্রথমে এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু কোড দেওয়া রয়েছে। দেখো বিএসএফ এর ক্ষেত্রে তোমরা যদি দেখো এখানে কোড কি রয়েছে এ,
সিআইএসএফের ক্ষেত্রে কি রয়েছে বি, সিআরপিএফের ক্ষেত্রে সি, এভাবে দেখো প্রতিটি ক্ষেত্রে কিন্তু একটি করে কোড দেওয়া রয়েছে। তো তুমি যখন ফর্ম অ্যাপ্লাই করবে তোমাকে সেখানে দিতে হবে কি ফার্স্ট চয়েস দিতে হবে, সেকেন্ড চয়েস দিতে হবে, থার্ড চয়েস দিতে হবে, ঠিক আছে, ফোর্থ, সিক্স, সেভেন, এভাবে কিন্তু তোমাকে দিতে হবে চয়েস। তো দেখো এবার তুমি কিভাবে বুঝবে যে আমি ফার্স্ট চয়েসে কী দেবো এবং সেকেন্ড চয়েসে কী দেবো। তো দেখো তোমাদের এখানে কিন্তু দুটি বিষয় মাথায় রাখতে হবে। এক নম্বর কি, এক নম্বর দেখে নিতে হবে যে তোমার স্টেট ওয়াইজ, ঠিক আছে, তোমার স্টেট ওয়াইজ কত ভ্যাকেন্সি রয়েছে তোমার ক্যাটাগরি এবং এরিয়াতে, ঠিক আছে। দ্বিতীয় যেটা দেখতে হবে সেটা হচ্ছে তোমার স্টাডির ওপর দেখতে হবে যে তুমি কোন ক্যাটাগরির স্টুডেন্ট, ঠিক আছে। দেখো তোমাদেরকে আমি বেসিক বলে দিই যে দেখো এক্সাম হচ্ছে 160 নম্বরের, যার মধ্যে দেখা গেল যে বিএসএফের ক্ষেত্রে, ঠিক আছে, বিএসএফের ক্ষেত্রে কিন্তু মার্কস দরকার এক্সপেক্টেড, আমি শুধু তোমাদের বোঝানোর জন্য বলছি যে তোমরা 110 নম্বর যদি তুমি উঠাতে পারো তাহলে তুমি বিএসএফ পোস্ট পাবে। এবং যদি সিআইএসএফ তুমি পেতে চাও তাহলে তোমাকে দেখা গেল যে 120 নম্বর লাগবে। এবং তুমি যদি সিআরপিএফ যদি চাও, ঠিক আছে, সিআরপিএফ যদি চাও তাহলে কিন্তু তোমাকে 115 নম্বর দরকার পড়বে। এবার তুমি এখানে মনে রাখবে মানে তুমি তোমার স্টাডির উপর ভরসা করে তুমি এটা একটা এক্সপেক্টেড করতে পারবে যে আমি এক্সামে কত মার্কস তুলতে পারবো, সেই অনুযায়ী কিন্তু তুমি ফার্স্ট চয়েস দিতে পারো। দেখো 160 নম্বরের মধ্যে তুমি এক্সপেক্টেড করেছো যে তুমি এক্সামে 120 নম্বর পেতে পারো, ঠিক আছে। তো 120 নম্বর পেলে তুমি কোন জবটি পেতে পারো, অবশ্যই তুমি সিআইএসএফ পেতে পারো। তো অতি অবশ্যই তুমি ফার্স্ট চয়েসে কিন্তু তখন সিআইএসএফ রাখবে, ঠিক আছে। এবার দেখা গেল যে কোশ্চেন লেভেল একটু হার্ড হয়ে গেল, ঠিক আছে, যার ফলে তুমি 120 নম্বর না পেয়ে তুমি 115 নম্বর পেয়েছো এক্সামে। তার ফলে তুমি যদি এখানে সেকেন্ড চয়েস তুমি সিআরপিএফ দিত তাহলে তুমি অতি অবশ্যই সিআরপিএফে তুমি সেকেন্ড চয়েসে তোমার চাকরি হয়ে যেত, ঠিক আছে। ঠিক তেমনই তুমি দেখা গেল যে এক্সামে গিয়ে 110 নম্বর পেয়েছো, তো সেক্ষেত্রে তুমি থার্ড চয়েসে যদি বিএসএফ দিতা তাহলে অতি অবশ্যই তুমি বিএসএফ পেয়ে যেতে। তো অতি অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবে যে 160-এর মধ্যে তুমি কত স্কোর করতে পারো, ঠিক আছে, তার উপর বেস করে কিন্তু তুমি অবশ্যই ফার্স্ট, সেকেন্ড, থার্ড চয়েসটা দেবে, ঠিক আছে। কেননা দেখা গেল তুমি যে হাই র্যাঙ্ক যে সমস্তগুলি পোস্ট রয়েছে, যেমন তুমি দেখা গেল যে তুমি এনসিবি দিয়েছো ফার্স্ট চয়েস, এনসিবির জন্য তোমাকে দরকার 150 নম্বর, ঠিক আছে। তারপর তুমি দেখা গেল এসএসবি দিয়েছো সেকেন্ড চয়েস, এসএসবিতে দরকার তোমার ধরে নাও 145 নম্বর। এবং তারপরে দিয়েছো তুমি ধরে নিলাম এসএসএফ, ঠিক আছে, এসএসএফের জন্য ধরে নিলাম যে 140 নম্বর লাগে, কিন্তু তুমি 160 নম্বরের মধ্যে শুধুমাত্র 110 নম্বর পেলে, যার জন্য কিন্তু তুমি ফার্স্ট চয়েস পেলে না, সেকেন্ড চয়েস পেলে না, থার্ড চয়েস পেলে না। এই সেকেন্ড থার্ড পর্যন্তই কিন্তু সবথেকে বেশি গুরুত্ব দেয় এসএসসি। তো তুমি যদি তোমার ক্ষমতার দরে এত নম্বর পেতে পারো অতি অবশ্যই তুমি এই যে পোস্টগুলি রয়েছে এগুলি তুমি ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস দিতে পারো। কিন্তু আমি বলবো তুমি যত মার্কস তোমার ধরে নাও স্টাডি করছো তখন দেখছো যে তুমি যে মক টেস্ট দিচ্ছ তখন তুমি 120 নম্বর পাচ্ছ, তাহলে 120 নম্বর যদি তুমি পেয়ে থাকো তাহলে অতি অবশ্যই এই 120 নম্বরের যে পোস্ট রয়েছে তার থেকে যে হাই লেভেলের যে পোস্টটি রয়েছে সেটি তুমি ফার্স্ট চয়েসে দিতে পারো। কেননা এক্সামের পর কিন্তু নর্মালাইজেশন মার্কস খুবই ভালো দেয়, সেই জন্য কিন্তু তুমি 120 নম্বর রিটেন এক্সামে পেলে, সিবিটি এক্সামে পেলে এবং তুমি নর্মালাইজেশনে সেদিকে 10 নম্বর পেয়ে গেলে, তো তোমার হয়ে গেল 130 নম্বর। এবং 130 নম্বরে দেখা গেল যে তুমি এসএসবি পেয়ে গেছো, ঠিক আছে। তো অতি অবশ্যই দুটো বিষয় মাথায় রাখবে, একটি হচ্ছে তোমাদের স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি কত রয়েছে, 2 নম্বর তোমার স্টাডিতে তুমি কত নম্বর হচ্ছে তুমি তুলতে পারবে সে তার উপর তুমি হচ্ছে তোমার ফোর্স চয়েস করবে, ঠিক আছে। এখানে আরেকটি সিম্পল বিষয় তোমাদের আমি বলে দেখি, অনেকেই এরকম কি করে যে দেখা গেল বিএসএফের ক্ষেত্রে কিন্তু সবথেকে কম কাট অফ যায়, তো তারা কি করে বিএসএফে কিন্তু তোমরা ফার্স্ট চয়েস দিয়ে দাও, এটা কিন্তু সবথেকে ভুল। দেখো তুমি যখন বিএসএফ ফার্স্ট চয়েস দেবে তো দেখা গেল বিএসএফে তুমি 110 নম্বর পেলেই তুমি বিএসএফে চাকরি পাবে, কিন্তু দেখা গেল সিবিটি এক্সামে তুমি 120 নম্বর পেয়েছো, তো 120 নম্বর পেলে তো তুমি কি চাকরি পেতে, 120 নম্বর পেলে তুমি সিআইএসএফ পেতে, ঠিকই, সিআইএসএফ পেতে। তো দেখা গেল 120 নম্বর পেয়েও কিন্তু তুমি সিআইএসএফ চাকরি পাবে না, কেন পাবে না, কারণ তুমি 1 নম্বরে কি দিয়েছো, বিএসএফ দিয়েছো। তো বিএসএফ এসএসসি কিন্তু তোমার ফার্স্ট চয়েস থেকেই শুরু করবে, যে তুমি যে ফার্স্ট চয়েস দিয়েছো সেটাই কিন্তু দেখবে যে সেই মার্কস অনুযায়ী তুমি ফার্স্ট চয়েসটা পাচ্ছ কিনা, ঠিক আছে। তো দেখা গেলো 120 নম্বর পেয়ে তোমাকে বিএসএফে দিয়ে দিল, সেখানে কিন্তু দেখবে না যে সেকেন্ড চয়েসেতে তুমি হচ্ছে সিআইএসএফ দিয়েছো যার জন্য তোমাকে সিআইএসএফ দেবে, তারা কিন্তু প্রথম থেকে দেখবে যে কোন পোস্টটি তুমি প্রথমে চুজ করেছো, ঠিক আছে। তো অতি অবশ্যই বিএসএফে কম কাট অফ যায় বলে তোমরা এই ভুলটি করবে না, অবশ্যই যে হাই কাট অফ যে র্যাঙ্কের যে পোস্টগুলি রয়েছে সেগুলি প্রথমে দেবে। এবং তুমি থার্ড চয়েস, আমি তো বলবো
যারা দেখো আমি একটা বেসিক বলছি, যারা 160-এর মধ্যে আমি নিজের মতো করে তোমাদের এটা বলছি, যদি তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই এটা করো। দেখো তুমি যদি মনে হয় যে 160-এর মধ্যে তুমি 130 নম্বর তুলতে পারবে, তাহলে অতি অবশ্যই কিন্তু তুমি ফার্স্ট চয়েসে আমার যেটা মনে হয় ফার্স্ট চয়েসে তুমি এসএসবি দিতে পারো, ঠিক আছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। কিন্তু সেকেন্ড চয়েসে তুমি সিআইএসএফ দিতে পারো, ঠিক আছে, এবং থার্ড চয়েসে তুমি হচ্ছে সিআরপিএফ দিতে পারো, ঠিক আছে, সিআরপিএফ দিতে পারো, এবং ফোর্থে কিন্তু তুমি বিএসএফ দিতে পারো, ঠিক আছে। যদি তুমি 130 নম্বর তোলার মতো ক্ষমতা রাখো তাহলে কিন্তু এগুলি দিতে পারো। বাকি তোমার 5 ও 6 নম্বরে তোমার ইচ্ছে মতো দিতে পারো, ঠিক আছে। তো এটি হয়ে গেল যদি তুমি 130 নম্বর পারো। এবার দেখো তুমি যদি 160-এর মধ্যে তুমি যদি 120 নম্বর তুলতে পারো, তাহলে আমি যদি মানে আমার যেটা মনে হয়, তাহলে তুমি কিন্তু প্রথম চয়েসে অবশ্যই সিআইএসএফ দেবে, ঠিক আছে, সিআইএসএফ দেবে, এবং সেকেন্ড চয়েসে তুমি সিআরপিএফ দেবে, ঠিক আছে, সিআরপিএফ দেবে, এবং থার্ড চয়েসে কিন্তু তুমি বিএসএফ দিতে পারো। বাকি তোমার যা মনে হয় পরবর্তীতে তুমি সেগুলি দিতে পারো, ঠিক আছে। তো এভাবে তোমরা দিতে পারো যে কাট অফ ওয়াইজ তুমি তোমার ক্ষমতা ওয়াইজ কোন পোস্টটি প্রথমে দিতে পারো, ঠিক আছে। এবার দেখা গেল যে তোমার হচ্ছে 60-এর মধ্যে তুমি 110 নম্বর পেয়েছে। 110 নম্বরের মধ্যে এর ক্ষেত্রে তুমি কি দেবে, দেখো এর ক্ষেত্রেও তোমাদেরকে বলে নিই। দেখো 110 নম্বর যদি তুমি পাও, তাহলে তুমি কোনটি প্রথমে দেখো, তাও কিন্তু আমি বলবো তোমাকে প্রথমে কিন্তু সিআরপিএফ দেওয়া উচিত, ঠিক আছে। সিআরপিএফ তুমি ফার্স্ট চয়েস দিলে, সেকেন্ড চয়েসে তুমি দিলে দেখা গেল সিআইএসএফ, ঠিক আছে, তারপরে কিন্তু থার্ড চয়েসে তুমি বিএসএফ দেবে। মানে বিএসএফকে কিন্তু তুমি ভুলেও প্রথম চয়েস দিবে না, কেননা প্রথম চয়েস দিলে কিন্তু তোমার বেশি নম্বর থাকা সত্ত্বেও তুমি কিন্তু ভালো পোস্ট পাবে না, ঠিক আছে। কেননা এক একটি পোস্টের কিন্তু ডিফারেন্স রয়েছে, যে তুমি চাকরি করবে কোনটা, অনেক সুবিধা রয়েছে, ঠিক আছে, প্রতিটি ফোর্স ওয়াইজ, ঠিক আছে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, আশা করি বুঝতে পেরেছে যে তোমরা কিভাবে তোমাদের চয়েস ফিলিংটা রাখবে, ঠিক আছে। এবং ফর্ম অ্যাপ্লাই করার সময় প্রতিটি বিষয় যাচাই করে দেখবে যে সব কিছু ফর্ম তুমি অ্যাপ্লাই করেছো সেগুলি সঠিক হয়েছে কি না। কেননা অনেকে বাড়িতে না করে তোমরা ক্যাফেতে যাও, ঠিক আছে। তো ক্যাফেতে যে তোমাদের ক্যাফে দাদা রয়েছে, তিনি কিন্তু কী করেন, নিজের মতো করে ফর্ম অ্যাপ্লাই করে দেন। তো অতি অবশ্যই ফর্ম ফিল আপ করার সময় তুমি সামনে বসে থাকবে এবং দেখবে যে প্রতিটি স্পেলিং এবং ডকুমেন্টস, ঠিকানা, অ্যাড্রেস সব কিছু ঠিকঠাক হচ্ছে কি না, ঠিক আছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের আমি ক্লিয়ার করে দিই। দেখো আমি অ্যাকচুয়ালি এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো, সেখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি ওয়াইজ বিভিন্ন ক্যাটাগরি এবং ফোর্স ওয়াইজ তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব যে কোন ক্ষেত্রে তোমার তো কোন ফোর্সটি তুমি ফার্স্ট চয়েস দিতে পারো, ঠিক আছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেহেতু আমি ভিডিওটি, তো পশ্চিমবঙ্গের ছাত্ররা একটি জিনিস মাথায় রাখবে, অনেকে কি করো, দেখো তোমাদের প্রথমে বলি যে বিএসএফের কিন্তু ভ্যাকেন্সি সব থেকে বেশি থাকে, ঠিক আছে, তারপরে সিআইএসএফেও অনেক বেশি থাকে, এবং সিআরপিএফেও কিন্তু অনেক বেশি ভ্যাকেন্সি থাকে। এরপরে যদি দেখি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি বলছি শুধু, ঠিক আছে, পশ্চিমবঙ্গে তাহলে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফের ভ্যাকেন্সি অনেক অনেক বেশি থাকে, ঠিক আছে। এগুলি মানে তুমি প্রথম চয়েসে রাখতে পারো, মানে তুমি প্রথমে এগুলি রাখতে পারো। সেকেন্ডে তুমি যদি দেখো যে কোনগুলি এর থেকে কম পোস্ট মানে ভ্যাকেন্সি থাকে, তাহলে কিন্তু রয়েছে তোমাদের এসএসবি, ঠিক আছে, এসএসবি রয়েছে, আইটিবিপি রয়েছে, এবং এরপরে যদি দেখি তাহলে আসাম রাইফেলে কিন্তু ভ্যাকেন্সি মোটামুটি থাকে, বেশি একটাও থাকে না কিন্তু থাকে, ঠিক আছে। এনসিবি এবং এসএসএফে কিন্তু খুব কমই ভ্যাকেন্সি থাকে, ঠিক আছে। তো অনেকে কিন্তু কি ভুল করো, দেখো আমি তোমাদেরকে বলে দিই, অনেকে কি করো, অনেকে হচ্ছে তোমরা এটা দেখে নাও যে আমি ওয়েস্ট বেঙ্গলের হয়ে আমি আসাম রাইফেলকে ফার্স্ট চয়েস দেবো। দেখো আসাম রাইফেলের ক্ষেত্রে আমি বলি, আসাম রাইফেলের ক্ষেত্রে এক তো তোমাদের কাট অফ যাচ্ছে হাই, মানে ধরে রাখো তুমি 135 নম্বর কিন্তু কাট অফ যাচ্ছে আসাম রাইফেলে, ঠিক আছে। প্লাস দেখা গেল যে আদার যে প্রথমে যে 3টি ভ্যাকেন্সি, এগুলিতে তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে, কত ভ্যাকেন্সি রয়েছে দেখো নাও, 1000-এরও বেশি ভ্যাকেন্সি রয়েছে তোমাদের হচ্ছে 3টি ফোর্সে, 1000 করে 3000 রয়েছে। কিন্তু আসাম রাইফেলের ক্ষেত্রে দেখা গেল শুধুমাত্র 100টি ভ্যাকেন্সি রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন এরিয়া ওয়াইজ, ঠিক আছে। তো এবার দেখো যেখানে তোমার 1000 থাকছে হচ্ছে তোমার বিভিন্ন 3টি ফোর্সের ক্ষেত্রে 1000 করে, সেখানে তুমি আসাম রাইফেল দেবে যেখানে শুধুমাত্র 100টি ভ্যাকেন্সি রয়েছে। তো সেখানে কিন্তু চান্স পাওয়ার যে সেটা অনেকটা কিন্তু কঠিন হয়ে যায়, ঠিক আছে। তো যে সমস্ত পোস্টের ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গের ভ্যাকেন্সি কম রয়েছে, সেগুলি তোমরা অতি অবশ্যই ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েসে রাখবে না, ঠিক আছে। যেগুলি ভ্যাকেন্সি বেশি রয়েছে সেগুলিই রাখবে, কেননা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেক জায়গায় কিন্তু যেমন আইটিবিপি বলো ভ্যাকেন্সি কম থাকে, আসাম রাইফেলে ভ্যাকেন্সি খুবই কম থাকে, এনসিবিতেও খুবই কম থাকে, এসএসএফে তো থাকেই না বললেও চলে, কিন্তু এসএসবিতে মোটামুটি থাকে, কিন্তু এগুলি অনেক হাই যায় কাট অফ, ঠিক আছে। তো এই যে বাকি 3টি রয়েছে এগুলির মধ্যেই কিন্তু তোমরা কিন্তু ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস রাখতে পারো, ঠিক আছে। বাকিগুলিতে কিন্তু ভ্যাকেন্সি খুবই কম থাকে, আমি তোমাদের বারবার বলছি, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো যে ভ্যাকেন্সির দিক দিয়ে মানে ফোর্স তুমি কোনটি প্রথম চয়েস, সেকেন্ড চয়েস রাখবে, ঠিক আছে। এবার পরবর্তী বিষয়টি আমরা দেখে নেব।
এবার দেখো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ফটোগ্রাফের ক্ষেত্রে যখন তোমরা ফর্ম অ্যাপ্লাই করবে তখন কিভাবে ফটো তোমাদেরকে রাখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ এই ফটোটি হচ্ছে সবথেকে সঠিক, যেখানে ব্যক্তিটি একদম সামনাসামনি আছেন এবং ব্যাকগ্রাউন্ড কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ একদম সিম্পল রয়েছে। এছাড়া নিচের ক্ষেত্রে যে ফটোগুলি রয়েছে এভাবে কিন্তু তোমরা কেউ ফটো আপলোড করবে না, নাহলে কিন্তু তুমি রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। ফর্ম অ্যাপ্লাই সময় যদি রিজেক্ট হয়ে যাও তাহলে কিন্তু পুরোপুরি তোমার একটা বছর নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এবার দেখো তোমাদের যদি আমি তোমাদের এক্সাম ফর্ম অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে, লাস্ট ডেট কী রয়েছে এবং এক্সাম কবে হবে সেটা যদি তোমাদের বলি, তো দেখো এখানে একটি নোটিশ কিন্তু পাবলিশ করেছিল এসএসসিজিডি, একটি ক্যালেন্ডার, টেন্টেটিভ ক্যালেন্ডার জারি করেছিল, যেখানে ওল্ড যে আমাদের নোটিশ ছিল সেখানে কিন্তু বলা রয়েছিল কি, দেখো এখানে যে 11ই নভেম্বর 2025 থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা ছিল এবং এর লাস্ট ডেট ছিল 15ই ডিসেম্বর 2025, ঠিক আছে। এবং এক্সাম হওয়ার কথা ছিল মার্চ এপ্রিল 2026-এ, কিন্তু এটি কিন্তু পরিবর্তন করে এসএসসি নতুন একটি ক্যালেন্ডার জারি করেছে। সেখানে দেখো কি বলেছে, এখানে আমি শুধুমাত্র তোমাদের জন্য স্ক্রিনশট করে রেখে দিয়েছি এবং তোমরাও এটি রেখে দিতে পারো। দেখো নতুন যে টেন্টেটিভ এক্সাম ক্যালেন্ডার দিয়েছে এটাতে এসএসসি স্পষ্ট বলে দিয়েছে যে অক্টোবরের 25 তারিখ থেকে কিন্তু তোমাদের হচ্ছে ফর্ম ফিল আপ শুরু হবে এবং নভেম্বরের 25 তারিখের মধ্যে কিন্তু ফর্মের যে লাস্ট ডেট সেটা কিন্তু থাকছে, ঠিক আছে। তো অক্টোবর নভেম্বর এখানে কিন্তু পুরোপুরি এক মাস কিন্তু সময় থাকছে ফর্ম অ্যাপ্লাই করার, এবং যে এক্সাম ডেট সেটা কিন্তু জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু এসএসসি এক্সামটি নেবে, ঠিক আছে। তো আগের যে ওল্ড এবং নিউ যে তোমাদের নোটিশ এর মধ্যে যদি ডিফারেন্স আমরা দেখে নিই, তো দেখো এখানে আমরা দেখে নিই বিষয়টি ক্লিয়ারভাবে দেখে নিই যে এই নোটিশ দুটির মধ্যে কতটা পরিবর্তন হয়েছে। দেখো 11ই নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল ফর্ম ফিল আপ, যেখানে সেটি চলে গেছে অক্টোবরের 25, মানে বুঝতে পেরেছো প্রায় কিন্তু এক মাসের মতো তোমাদের এগিয়ে এসেছে এবার ফর্ম অ্যাপ্লাই। যেখানে 15ই ডিসেম্বর লাস্ট ডেট ছিল সেখানে নভেম্বরের 25 তারিখে তোমাদের হচ্ছে ফর্মের লাস্ট ডেট করে দিয়েছে, মানে কিন্তু আগের তোমাদের ওল্ড যে এসেছিলো তার থেকে কিন্তু এক মাস সব কিছু এগিয়ে এসেছে, ঠিক আছে। এরপরে যদি আমরা তোমাদের এক্সাম ডেট দেখি, তো এক্সাম দেখো মার্চ এপ্রিলে হওয়ার কথা ছিল, সেটি কিন্তু এখন হবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে, মানে পুরোপুরি দেখতে পাচ্ছ এখানে 2 মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, ঠিক আছে। যদি জানুয়ারিতে এপ্রিল তোমাদের এক্সাম শুরু হয় তো দেখতেই পাচ্ছ মোটামুটি 2 মাস কিন্তু ক্যালেন্ডার এগিয়ে দিয়েছে এসএসসি। তো হাতে কিন্তু আর বেশি সময় নেই। যারা এসএসসি জিডি 2026-এর জন্য প্রিপারেশান নিচ্ছ অতি অবশ্যই খুব ভালো করে পড়াশোনা করো, কেননা দিন প্রতিদিন কিন্তু কম্পিটিশন অনেকটা বেড়েই চলছে। তো তোমরা তোমাদের সময়, এই গুরুত্বপূর্ণ সময় নষ্ট না করে অতি অবশ্যই তোমরা ভালো করে পড়াশোনা করো এবং 2026-এই চাকরি পাবে এইভাবে কিন্তু লক্ষ্য রেখে তোমরা পড়াশোনা করো, ঠিক আছে। তো তোমাদের দেখো এখানে অক্টোবর থেকে শুরু হচ্ছে, নভেম্বরে তোমাদের লাস্ট ডেট এবং জানুয়ারি ফেব্রুয়ারি কিন্তু তোমাদের এক্সাম। তো অবশ্যই তুমি ডিসেম্বরকে লক্ষ্য রেখে, ঠিক আছে, ডিসেম্বরের মধ্যেই তুমি তোমার পড়া কমপ্লিট করবে, ওই হিসাবে কিন্তু তুমি এখন থেকে পড়াটা শুরু করো, ঠিক আছে। তো সবাইকে এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবাইকে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন অন করে রাখো, তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটি দেখার জন্য।